নমস্কার সমস্ত ছাত্রছাত্রী বা দর্শকবৃন্দকে গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আজকে গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমাদের এই সেশনে আমরা কথা বলবো এমন একজনের সাথে যার যুদ্ধ লড়াই নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হিসেবে দেখার, এবং সেটা কোথাও থেকে না, মফস্বল বা এক গ্রাম, বাঁকুড়ার এক গ্রাম থেকে উঠে আসা এক ছেলে, চোখে অনেক স্বপ্ন, সরকারি চাকরি, বিশেষত WBCS হব, এই স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল, যুক্ত হয়েছিল গ্রাসরুট এডুকেশনের সাথে তার প্রস্তুতির জন্য। দীর্ঘ দিনের লড়াইয়ের পরে আজ সে সফল, যদিও বা সেটা WBCS নয়। বর্তমানে সে সিলেক্টেড হয়েছে RRB NTPC 2024-এর স্টেশন মাস্টার হিসেবে। তো আমরা আলাপ পরিচিতায় জেনে নেব তার এই যে দীর্ঘ লড়াই বা এই সাকসেসের বাইরেও আর কি কি সাকসেস পেয়েছে, সেই ব্যাপারে আমরা আজকে একটু আলোচনা করব। নাম তার তুফান। তুফানকে আমরা গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমাদের এই প্রোগ্রামে অভিনন্দিত করছি এবং তার সাকসেসের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চাই তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এখানে এসেছিল সেটাই পূরণ হোক। কিন্তু তুফান, গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তোমাকে আমাদের এই অনুষ্ঠানে অভিনন্দন। ধন্যবাদ, থ্যাংক ইউ। অলরেডি সাকসেস পেয়েছো। এক কথায় কেমন লাগছে, বা যদি বলি যে মুহূর্তে সাকসেসের খবরটা পেলে সেই সাকসেসটা বা সেই সময়টা তোমার কেমন ছিল? তো যেদিন রেজাল্ট দেয়, সব জোনের আলাদা আলাদা সময়ই দেয়। তো রাত থেকে দেওয়া শুরু করেছিল এবং গুয়াহাটি জোন ছিল আমার। তো গুয়াহাটি জোনের রেজাল্ট সেদিন রাতে দেয়ইনি। তো সেদিন আমি সারা রাত জেগেছিলাম কখন আমার রেজাল্ট আসবে গুয়াহাটি জোনে। তো ওইদিন সারা রাত ঘুমাইনি। পরের দিন সকাল 10টার সময় রেজাল্ট আসে। তো সেখানে রোল নাম্বারটা আমার PDF এ সার্চ করে চোখ বন্ধ করে রেখেছিলাম। চোখ খোলার পর দেখলাম একটা হলুদ কিছু আছে, আমার রোল নাম্বারটা লিস্টে ছিল। ওটা প্রথম মানে আমার ওটা প্রথম সাকসেস ছিল। এর আগে আমি কখনো চাকরি কিছু পাইনি। তো প্রথমবার যখন একসাথে যখন এত কিছু ঘটছে তখন সেই সময় কোনো কিছুই মনে হয়নি। মানে এক প্রকার কি বলবো, মানে সংবেদনশীলতাটা যেন চলে গেছিল। মনে হয় ঠিক আছে, কিছু না। পরে যখন সবাই বাড়ির লোককে, মা-বাবাকে আরকি জানালাম, যখন সবাই কংগ্রাচুলেট জানাচ্ছে আমাকে, তখন মনে হচ্ছিল হ্যাঁ, তাহলে সত্যিই কিছু একটা হয়েছে, ভালো কিছু হয়েছে। কিন্তু চাকরি পাওয়ার পর আমরা যেরকম আনন্দটা আমরা আগে থেকে কল্পনা করি যে চাকরি পাওয়ার পর এরকম ফিল হয়, সেরকম ফিল হয়, এতটাও না। মানে অ্যাকচুয়ালি যাদের লক্ষ্য অনেক বড় থাকে, কেউ যদি যেকোনো একটা চাকরি হয়েই সেখানে পড়াশোনা বন্ধ করে দেবে, এবার সেটেল হয়ে যাবে, সেক্ষেত্রে আলাদা। কিন্তু চাকরি পাওয়ার পরেও আ যেরকমটা মানুষ কল্পনা করে সেরকম কোনো কিছু আমার ফিলিংস হয়নি। কারণ এরপরেও আমাকে অনেক কিছু করতে হবে। আমার কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা এখনো আমি পাইনি। তো চেষ্টা করব আমি পরের দিকে চাকরি করতে, করতেও আবার আমি ওটাকে কন্টিনিউ করব। পড়াশোনা এখন আমি ছাড়ছি না। রেজাল্ট শিটে তোমার নামটা দেখার পরে প্রথম কাকে এটা জানিয়েছিলে? সবার ১ম এ আমার সামনে তো ছিল আমার বোন, আমার সামনে ছিল। তো আমি বোনকে জানিয়েছিলাম। তার মানে তোমার বোন হচ্ছে তোমার সাকসেস পাওয়ার মুহূর্তের প্রথম সুখবর বা আনন্দটি পায়, এবং আশা করি তোমার বোন এতে গর্বিত হয়ে সেও হয়তো নিজে ভবিষ্যতে কিছু হওয়ার স্বপ্ন দেখাটা শুরু করেছে হ্যাঁ, বা এক্সাক্টলি তাই বিশ্বাসটা হয়েছে। পেয়েছে। এক্সাক্টলি তাই হয়েছে। যেহেতু আমি চাকরি পেয়ে গেলাম। আমার বোনের বিয়ে হয়েছে। বোনের আ ২০২৪ এর দিকে বিয়ে হয়েছে। তো আমার বোন বিয়ে করার পরেও পড়াশোনা কন্টিনিউ করছে সে। আ তো আমার চাকরি হওয়ার পর সে স্পেশালি এই ফিল্ডে আসে যে আমিও আবার সরকারি চাকরির প্রস্তুতি নেব। সে ICDS সুপারভাইজার বা এই রিসেন্টলি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে শুরু হচ্ছে সেইটা সে শুরু করছে, এবং তার উপরে যে ওমেনদের 33% রিজার্ভেশন, তো তার উপরে আমার এই সিলেকশন হয়ে যাওয়া। তো এগুলোতে প্রভাবিত হয়ে সে এখন প্রিপারেশন শুরু করে দিয়েছে। সে রীতিমতো ক্লাস করছে।
আর সবথেকে বড় কথা যেটা আমি লক্ষ্য করেছি যে আমি যখন পড়াশোনা করতাম মেসের মধ্যে আমার ২ জন রুমমেট ছিল। তারা ২০২৪ এর শেষের দিকে বাড়ি চলে গেছিল। পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিল। তারা আর বলছে কন্টিনিউ করব না। আর এতদিন হচ্ছে না আর কি করব? তো আমার চাকরি পাওয়ার খবর যখন তারা শোনে, সবার ১ম এ তারা আমাকে ফোন করেছে, "আবার পড়াশোনা শুরু করব। কিভাবে করব আবার বল আমাকে গাইড কর।" তাহলে তারা এখন পড়াশোনা শুরু করেছে। সাকসেসের থেকেও একটা বড় জায়গা, তুমি তাহলে এখন তোমার বাড়িতে বোন বা অন্য আত্মীয়স্বজন যারা চাকরি পেতে পারে, তাদের বয়স আছে, তার থেকেও বড় কথা, তোমার সাথে পড়াশুনো করা তোমার মেসের সহপাঠীরা বা মেসের সহবাসীরা, এরা এদের কাছে তুমি আজকে ইন্সপিরেশন কেমন লাগছে? উম সেরকম কিছু নতুনত্বের কিছু নেই। মানে না, আ এটা তো বড় ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এতদিন একসঙ্গে পড়াশোনা করেছো। আজ তোমারই বন্ধু-বান্ধব উৎসাহিত হয়ে উঠেছে, ইন্সপায়ার্ড হয়েছে, মোটিভেটেড হয়েছে নতুন করে লড়াই করার। এটা তো অনেক বড় পাওয়া, তাই নয়? হ্যাঁ, তারা যখন ১ম বার আমাকে ফোন করে এরকম পড়াশোনা শুরু করা, তারা অ্যাকচুয়ালি ব্যবসায় ঢুকে গিয়েছিল। তার বাবার দোকানে বসতে শুরু করে দিয়েছিল এবং ১.৫ বছর ধরে তাই করেছে। হ্যাঁ, এবার ব্যবসা থেকে হঠাৎ করে তারা পড়াশোনায় যে যখন শুরু করার কথা ভাবছে এবং তারা গত ১ মাস ধরে পড়াশোনা করছে, ভালোমতো পড়াশোনা শুরু করে দিয়েছে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল যে আমার দ্বারা কেউ ইন্সপায়ার হয়েছে। এই জিনিসটা খুব সত্যিই ভালো আচ্ছা, লেগেছে। বাঁকুড়ার কোথায় তোমার বাড়ি? বাঁকুড়ার আমার বাড়ি রায়পুর ব্লক। রায়পুর ব্লকের আমার গ্রামের নাম অ্যাকচুয়ালি জরকা। তো জরকা গ্রাম আ অনেকে রায়পুরের থেকে একটু দূরে গেলেই জরকা গ্রাম চেনে না। আমার এই কয়েকটা বাড়ি নিয়ে একটা ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ? মানে অ্যাকচুয়ালি পলিটিক্যাল টার্ম এ যেটাকে জঙ্গলমহল বলে, তো এই তার জঙ্গলমহলেই মানে আমার এটা বাড়ি। প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম। তাহলে যদি সঠিক দিশায় ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায় বা জেদ বজায় রাখে, এরকম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেও সাকসেস পাওয়া যায়, তাই তো? অবশ্যই। এবং তাহলে আশা করতে পারি বা তুমিই বলতে পারবে, তোমার গ্রামের বন্ধু বান্ধবরা যারা হয়তো কোনোভাবে বিপথচালিত হয়েছে বা সেভাবে আহ, না জানার ফলে বা চাকরি যে পাওয়া যায় পড়াশুনো করলে, সেটাও নিশ্চয়ই কিছুটা তাদের মধ্যে কাজ করছে, তোমার গ্রামের বন্ধু বান্ধব বা যারা হয়তো ডিটাচ হয়ে গেছিল। তা তুমি এখন তাহলে বলতে পারি গ্রামেরও মোটিভেশন। আ হ্যাঁ, এটা স্বাভাবিক। যখন গ্রাম থেকে আমাদের গ্রাম খুব কয়েকটা ঘর নিয়েই, তো ওই কয়েকটা ঘর নিয়েই তো সবার মধ্যেই সেরকম বন্ডিংটা সেরকম রয়েছে। তো যেহেতু একজন যখন কোনো কিছু চাকরি পায় এবং গ্রামের দিকে সরকারি চাকরি মানে সেটাকে বিশাল মূল্য দেওয়া হয়। যতটা আমরা দিই তার কয়েক গুণ বেশি তারা দেয়। তো সেখান থেকে তাদের ছেলে-মেয়েগুলোকে যেমনটা এতদিন একটা আ তৈরি হয়ে গেছিল একটা ভিত যে সরকারি চাকরি প্রায় হয় না, লাক থাকলে হয়, টাকা দিয়ে হয় এটসেট্রা, এটসেট্রা। সবার মধ্যে অনেক রকমের একটা চিন্তাধারা থাকে। তো সেগুলো কিছুটা অনেকের ভুল ধারণাগুলো মিটেছে যে না পড়াশোনা করলে আ হয় সরকারি চাকরি পাওয়া যায় এবং তারপর আমার স্টেশন মাস্টারটা ফাইনাল সিলেকশন অব্দি গেছে এবং এটা ছাড়াও আমার আরো ৪ টা ছিল। টোটাল ৫ টা মোটামুটি আমি আ প্রায় হয়ে গেছে বললেই হবে। আমি মাঝে কিছু স্টেপ স্কিপ করে দিয়েছি বলে ফাইনাল মানে লিস্টে নাম থাকবে না আমার। আ তো সেখান থেকে তারা সেইটা জানার পর তো যখন বলছে যারা ৫ টা যখন লাগাতে পারে তাহলে পড়াশোনা করলে নিশ্চয়ই পসিবল। তো এই সংকেত আছে তাহলে তাদের মধ্যে। এটা তুমি এখন মানছো, একটা সাকসেস পেলেই পরবর্তী অনেকগুলো সাকসেস অটোমেটিক্যালি চলে আসে, তাই না? হ্যাঁ, মানে এই ফিল্ডটাই এরকম যে এখানে সমস্ত পরীক্ষার আ মানে সেই একই রকম জিনিসকেই আমাদেরকে পড়তে হয়। সমস্ত কিছু সেই একটা জায়গার মধ্যেই আমাদেরকে সব আচ্ছা। থাকতে হয়। তো বিভিন্ন পরীক্ষার ডিমান্ড আলাদা হতে পারে। কিন্তু পরীক্ষার যে বেসটা সেইটা তো সেমই থাকে। তো সেখান থেকে যে ফুল প্রিপেয়ার হয়ে যায় তো একটা না সে সবগুলোর জন্যই তখন প্রিপেয়ার হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, খুব ভেবেচিন্তে উত্তর দেবে। তুমি যখন প্রথম গ্রাসরুট এডুকেশনে আসো ভর্তি হতে, তোমার স্বপ্ন ছিল WBCS, যেটা স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ এতে সবথেকে বড় পরীক্ষা, সবথেকে বড় পোস্ট। বাট সেখান থেকে এই মুহূর্তে তুমি রেলের স্টেশন মাস্টার। তো দুটো পরীক্ষার প্যাটার্ন বা কিছু তো পার্থক্য আছেই। তো তুমি কি মনে করছো তুমি তোমার অ্যাচিভমেন্ট যেটার জন্য এসেছিলে সেটা অ্যাচিভ করতে পেরেছো? আ সবার ১ম এ আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার চাকরি পাওয়া কম বয়সে চাকরি পাওয়া এটা খুব প্রয়োজন ছিল আমার। মানে বাড়ির যে ইকোনমিক কন্ডিশন তো সেখান থেকে আমার চাকরি পাওয়াটা প্রয়োজন ছিল। তো সেখান থেকে আ যেহেতু একটা এখন প্রাইমারি সাকসেস হয়েছে এতেই আ আমার যে মেইন যে চিন্তা ছিল সেইটা তো মিটে গেছে। এবার ডব্লিউবিসিএস আমি ডব্লিউবিসিএস টা এখনো কোনো কিছু বলতে পারছি না। সেটা সিচুয়েশন এ যদি ডিমান্ড আ আসে সেরকম আমার যদি কখনো ইচ্ছে হয় তো আমি করতে পারি। তো টাইম তো আছে। আ এখন আপাতত আমি সিজিএল টার কথা ভাবছি এবং আ
এনটিপিসি আমি এইবারও কলকাতা জোনে দিয়েছি। তো কলকাতা জোনে এইবারও যা স্কোর আছে হয়ে যাওয়া উচিত। যদি না কোয়েশ্চেন ক্যানসেল-ট্যানসেল এইসব যদি হয়। তো আপাতত আমি বাড়ির কাছে কোনো একটা জব করার চেষ্টা করছি এবং যাতে করে এইজন্যই করছি কারণ যাতে করে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই। করতে পারি। চাকরি করতে, করতেও যেন পড়াশোনাটা করতে পারি। তো সেইজন্যে আমি এখন ওই চেষ্টা করছি। WBCS টার কথা এক্সাক্টলি আমি বলতে পারছি না। চেষ্টা করব হয়তো পরের দিকে আমার যদি আমার যা কাঙ্ক্ষিত সাফল্য সেটা সময়ের সাথে, সাথে যদি ঠিক জায়গায় যদি পেয়ে যাই তখন আমি চেষ্টা করব অবশ্যই গেজেটেড অফিসার হওয়ার। আচ্ছা তুফান, তুমি এই জার্নিটা কত সালে শুরু করেছিলে সরকারি চাকরির প্রস্তুতি বা পড়াশুনো? বা মেন্টালি মানে মেন্টালি এবং ফিজিক্যালি সরকারি চাকরির জন্য নিজেকে নিযুক্ত করা বা নিজের প্রস্তুতি শুরু করা, এটা কোন সাল থেকে শুরু করো? আমি অ্যাকচুয়ালি যখন আমার গ্র্যাজুয়েশন চলে, আমি ২০২১ সালে গ্র্যাজুয়েশন পাস আউট। তো যখন আমার 3rd ইয়ার চলে, 5th সেম বিশেষত 5th সেম থেকে 5th সেমের শেষের থেকে আমি শুরু করি আমি ডিসিশন নিই যে আমি এই কম্পিটিটিভ ফিল্ডে আসবো। তো সেই সময় কোভিডের কারণে লকডাউনে বাড়িতে ছিলাম। তো সেইজন্য কলেজেও যেতে হতো না। কলেজের পরীক্ষারও চাপ ছিল না। সেইজন্য আমি ওখান থেকে ১ম শুরু করি। একটু করে পড়াশোনা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি মানে একদম আধা জল খেয়ে নেমে পড়া যেটাকে বলে সেটা আমার ২০২২ সালে আমি আসি, কলকাতা আসি, বেলঘরিয়াতে। তারপর আমি সমস্ত কোচিং সেন্টার যত আছে সমস্ত জায়গায় এক্সপ্লোর করি, ডেমো ক্লাস করি, সবার সাথে ইনফরমেশন নিই। একটা না আমি প্রায় ৭ থেকে ৮ টা জায়গায় ডেমো ক্লাস করেছিলাম। তারপর আমি ফাইনালি গ্র্যাজুয়েট এডুকেশনে অ্যাডমিশন নিই। তারপর সেখান থেকে অ্যাকচুয়ালি আমি পড়াশোনা মানে পুরো দমে যে কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করা সেটা তারপর থেকে শুরু হয়। তাহলে শুরু করেছিলে সকল ২০২১ থেকে মেন্টালি, এবং তারপরে পার্মানেন্টলি ইনস্টিটিউটে ভর্তি হওয়া বা তোমার পড়াশোনা সমস্ত কিছু ২০২১ সাল বা ২০২১ সালের মাঝামাঝি। আজকে ২০২৬ এর জুন মাস, তার মানে প্রায় ৫ ইয়ার্স। কি মনে হয় সময়টা কি একটু বেশি লেগে গেল না ঠিকঠাক? উম সিচুয়েশন যেরকম ছিল সিচুয়েশনের সাথে আমাদেরকে চলতে হয়। আমি ২০২১ এ শুরু করলেও আমি ২০২৩ অব্দি কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসিনি। আমার পরীক্ষা কিছু হয়ইনি। মাঝে WBCS এর একবার হয়েছিল তো সে ফার্স্ট যে WBCS টা হয়েছিল তো সেটা তো একটু তোমাকে সবে শুরু থামিয়ে করেছি। আমি বলি, যেহেতু বললে ২১ থেকে ২৩ পরীক্ষা দেওয়ার সুযোগ পাওনি। আমি জাস্ট কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি নরমাল সিস্টেমে ২১ থেকে ২৩ যদি তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে, তাহলে কি এই ৫ বছরটা ১ বছর বা ২ বছরের মধ্যে সাফল্য পাওয়ার জায়গায় পেতে? মানে ২১ থেকে ২৩ এর মধ্যে পরীক্ষা দিতে পারলে, তো আজকের তোমার যে এক্সপেরিয়েন্স বা তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কি মনে করো ধরো ২২ সালে ২১ এ পড়াশোনা শুরু করেছো, ২১ এর শেষের দিকে বা ২২ এ কোনো একটা পরীক্ষা দিয়েছো, ২৪ এ বা ২৪ এ তুমি সিলেকশন পেয়ে যেতে? আ এই জিনিসটা পারসন টু পারসন ভেরি করে মানুষের ডেডিকেশন কিরকম। কিন্তু যদি আমরা জেনারেলি বলি ওভারঅল এই জিনিসটা কিছুটা মানে এতটা ইজি না জিনিসটা। মানে এর জন্য যদি ৬ মাস বা ১ বছরের মাথায় কেউ যদি চাকরি করব বলে তার জন্য তাকে সেইরকম পরিমাণ স্ট্র্যাটেজি বানাতে হবে, হ্যাঁ? সেইরকম ওয়েতে পড়তে হবে, সঠিক গাইডেন্স পেতে হবে, হ্যাঁ? মানে সব এক প্রকার তাকে 100% নিখুঁত হতে হবে। তো অ্যাকচুয়ালি কোন জায়গাটা পূর্ণ আর কোন জায়গাটা নিখুঁত সেটা তো বুঝতেই অনেকের ১ বছর ১.৫ বছর চলে যায়। তো সেক্ষেত্রে লাকটা অনেকটা ম্যাটার করে যে ১ বছরের ভিতরে বা ৭-৮ মাসের ভেতরে চাকরি পাওয়া। সেখানে লাকটা অনেকটা ম্যাটার করে যে আমি যে পথটা বেছে নিয়েছি সেটাই সঠিক পথ। খুব ভালো কথা বলেছো। আ লাক অবশ্যই আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে লাকের একটা গুরুত্ব আছে। কিন্তু সত্যি কথা বলতে ধরো আমার খুব ভালো লাক, আমি কি কম পড়াশুনো করলে বা কম হার্ড ওয়ার্ক করলে চাকরি পেতে পারি? আ এই ফিল্ডটা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক যারা করতে পারে তাদের জন্যই। এতে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো গতি নেই। আমি কেমিস্ট্রি অনার্সের ছেলে আমাকে পড়তে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজিক আর্ট অ্যান্ড কালচার। হ্যাঁ? সেখানে কালামান্ডালাম, রামানকুট্টি, আইয়ার এইসব নাম আমাকে মুখস্থ রাখতে হচ্ছে। তাহলে সেখানে হার্ড ওয়ার্ক ছাড়া কিছুই নেই। সেখানে না স্মার্ট ওয়ার্কের কিছু কাজ আছে। আছে, কিছু ক্ষেত্রে আছে কিন্তু আল্টিমেটলি হার্ড ওয়ার্ক করতেই হয়। সেখানে তার মানে আল্টিমেটলি বলতে চাইছো লাক তখনই তোমার সঙ্গে থাকবে যদি তুমি হার্ড ওয়ার্ক করো। আমার বক্তব্য ছিল এটাই, তাই তো? মানে হ্যাঁ, লাক প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। হুম। বাট উইথআউট হার্ড ওয়ার্ক লাক তোমাকে অ্যাসিস্ট করবে না। তুমি না, না হার্ড ওয়ার্ক এই করেছিলে ফিল্ডে তো বলে হার্ড ওয়ার্ক আজকে করতে তুমি হবে। লাকি। হ্যাঁ, তুমি লাকি তাই হার্ড ওয়ার্ক করবো না এটা নয়। হার্ড ওয়ার্ক করলে তবে তুমি হুম। লাক তোমার সঙ্গে যেতে পারে। এটা খুব ইম্পোর্টেন্ট। অনেকে বলি আমরা, মানে লাকটা যাতে অজুহাত না হয়ে যায়। লাক অবশ্যই প্রয়োজন। বাট লাকটা কখনো অজুহাত হতে পারে না। লাক তোমার সঙ্গে তখনই যাবে যদি তুমি হার্ড ওয়ার্ক করো।
এখানে একটা প্রসঙ্গ তুমি এক্ষুনি কথা প্রসঙ্গে বললে, স্যার আমি তো সায়েন্সের ছেলে, আমাকে হিস্ট্রি জিওগ্রাফি পড়ছি, বা ভাইস ভার্সা আর্টসের ছেলে মেয়ে তাদেরকে সায়েন্স পড়তে হচ্ছে। তাহলে এই যে কম্পিটিটিভ ফিল্ডে অ্যাজ এ হোল, কম্পিটিটিভ ফিল্ডে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক, ছোট বড় যাই হোক, এটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবে অল্প কথা? মানে এক্ষেত্রে মূল অলরাউন্ডার হতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আর্টসের ছেলে মেয়েদেরকে সায়েন্স পড়তে হচ্ছে, সায়েন্সের ছেলে মেয়েদেরকে আর্টস পড়তে হচ্ছে। তো এই জিনিসটা নতুন একটা ছেলে মেয়েদের কাছে খুব সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটা বিগিনারের ক্ষেত্রে তোমার বক্তব্য কি? না, সেক্ষেত্রে একটা জিনিস আছে, কেউ কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে দুর্বল। মনে আমি যেমন আমার ক্ষেত্রে যদি বলি, ইংলিশে দুর্বল আমি ছিলাম। ইংলিশে দুর্বল আমি ছিলাম এবং এতটা দুর্বল ছিলাম যেটা মানে কিচ্ছু জানতাম না। আমি ইংলিশের কিচ্ছুই জানতাম না। এতটাই দুর্বল ছিলাম আমি। ঠিক করে সত্যি এখন বলতে লজ্জা করে, আমি ক্লাস 11 অব্দি আমি অনেক ওয়ার্ড রিডিং করতে পারতাম না। মানে এতটা দুর্বল ছিলাম আমি ইংলিশে। তো যেটা স্যার বললেন যে আর্টসের ছেলে সায়েন্সের সাবজেক্ট পড়বে এবং সায়েন্সের ছেলে আর্টসের সাবজেক্ট পড়বে। এই জিনিসগুলো আ আমার মনে হয় না এই ফিল্ডে কোনো অসুবিধা হবে যে যারা আর্টসের ছেলে তাদেরকে সায়েন্স পড়তে হবে। সেখানে আমাদেরকে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, সায়েন্সের ওই সমস্ত জিনিস, হ্যাঁ, ওই আসলে সমস্ত মূল জিনিস পাঠটা তো করতে 5 হয় to না। 10। হ্যাঁ, মূল পার্টটা সেটা আমরা সবাই পড়ে এসেছি। আর সবথেকে বড় কথা, যদি কিছু এক্সট্রা জিনিস পড়তেও হয় তো সেই জিনিসগুলো শেখা যায়। কেউ তো আমরা মায়ের পেট থেকে তো শিখে আসিনি। সব এখানে এসেই শিখেছি। তো সেগুলো শেখা যায়, যে জিনিসটা আমরা শিখিনি আগে, তো ওগুলো শেখা যায়। আমি তো আগে কখনো হিস্ট্রি আমার ভালো লাগতো না। পলিটি তো আমার তো সাবজেক্টই ছিল না। পলিটি, ইকোনমিক সাবজেক্টই ছিল না। সেগুলাও তো আমরা আ শিখেছি আবার নতুন করে। তো সবকিছুই শেখা যায়। তার মানে প্রয়োজন যা, সেই অনুযায়ী নিজেকে যদি আপডেট করা যায় তাহলে করা যায়। এটুকুই আসল কথা, তাই না? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। হ্যাঁ। এইবারে একটা বলি, তুমি এক্ষুনি বললে ইংরেজিতে তুমি দুর্বল ছিলে এবং এটা তোমার নয়। আমাদের অভিজ্ঞতাতে দেখেছি বা কম্পিটিটিভ ফিল্ডে প্রায় প্রায় বেশিরভাগ ছেলেমেয়ের প্রথম প্রবলেম, স্যার ইংরেজিটা আমি পারি না, বা বেশ কিছু ছেলেমেয়ে ইংরেজি সাথে ম্যাথ এই দুটো নিয়ে। তো তোমার সায়েন্স ছিল, ম্যাথ, সেই পার্টে আমি পরে আসছি। তো তুমি মূলত বলেছো ইংরেজিতে দুর্বল ছিলে। তো এই আলটিমেটলি ইংরেজিতে দুর্বলতা তুমি কিভাবে কাটিয়ে উঠো? ইংরেজিতে দুর্বলতা আমি হ্যাঁ, ছিলাম। একটু ডিসক্লেমার, যদিও বা যে চাকরিটা তুমি পেয়েছো রেল, সেখানে ইংরেজি ছিল না। হুম। তো এটা অনেকে ভাবতে পারে বা বলতে পারে, স্যার রেলের ক্ষেত্রে তো ব্যাপারটা সেটা নয়, আরো অন্য পরীক্ষাও কিন্তু পেয়েছে, বা সিজিএল, সিএইচএসএল, সেগুলোরও কিছু ক্ষেত্রে পার্সিয়াল সাকসেস বা রেল নিয়েই তো পড়ে থাকেনি, সমস্ত রকম পরীক্ষায় দিয়েছে, এই মুহূর্তে ফাইনালি সিলেক্টেড রেলে স্টেশন মাস্টার হিসেবে, ঠিক আছে। কিন্তু পরীক্ষা দিতে গেলে ইংরেজিটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে সেটাকে ওভারকাম কিভাবে তুমি করেছিলে? আচ্ছা, ইংলিশ তো মানে ছোটবেলা থেকেই আমার দুর্বল ছিল। অনেক দুর্বল ছিল। পড়াশোনা ইংলিশে দুর্বল হওয়ার মেইন কারণ ছিল ইংলিশ আমি পড়তাম না। ভালো লাগতো না, পড়তাম না। এইটুকুই। আর ইংলিশ পরীক্ষায় কি করে পাস করে যেতাম? ওখানে দেখে উত্তর ছিল। সিন, আনসিন এইসব দেখে উত্তর। গ্রামার-টামার গুলো পাশের সাবরেকজন যে ছিল তার দেখে করে নিতাম। তো এভাবে অনেস্ট পাসগুলো হয়ে যেত। কনফেশন। তো এইভাবে পাসগুলো হয়ে যেত আমার ক্লাসে। মাধ্যমিকেও তাই করেছি। এভাবে ক্লাস পাস হয়ে যেত। কিন্তু তারপরে কম্পিটিটিভ ফিল্ডে তো আর ওইভাবে করা যায় না। তো এখানে এসে করে ১ম যখন গ্র্যাজুয়েটে ভর্তি হই, তো সেখান থেকে যখন ইংলিশের ক্লাস হতো, ক্লাসও শুনতাম না। কিছু তো আমি বুঝতে পারতাম না। কি শুনবো? শুনে চেষ্টা করলেও ৫ মিনিটের বেশি কনসেনট্রেট করতে পারতাম না। তো একদিন সঞ্চারী ম্যামের ক্লাস হচ্ছিল। ১ম তখন ভর্তি হয়েছি। সঞ্চারী ম্যাম সেদিন পড়াচ্ছিলেন প্রোনাউন। প্রোনাউন পুরো ক্লাস করালেন। প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা ধরে ক্লাস হলো। ক্লাসের শেষে কয়েকটা করতে দিয়েছেন। মানে একদম বেসিক লেভেলের কয়েকটা করতে দিয়েছে। একটাও ঠিক করতে পারিনি আমি। ওটা পুরো ক্লাস করেছে মোটামুটি সবাই, ১ টা ২ টো ছাড়া মোটামুটি সবাই ঠিক করেছে। আমি একটাও ঠিক করতে পারিনি। তো আবার সেইদিন আমি চুইং গাম নিয়ে এসেছিলাম মুখে। তো সঞ্চারী ম্যাম সেদিন প্রচন্ড বকাঝকা করেছিলেন আমাকে। হ্যাঁ? তো এবং এর আগেও অনেক ইংলিশ নিয়ে অনেক বকাঝকা হয়েছে। কিন্তু তখন একটু বড় হয়ে গেছিলাম। তো তখন মনে হচ্ছিল যে না, এবার তো আমার প্রেস্টিজে লাগছে। আ তারপর থেকে ইংলিশটা পড়াটা শুরু করি। ইংলিশ পড়াটা শুরু করি কোথা থেকে? ওই সঞ্চারী ম্যাম কিছু চ্যাপ্টার নাউন আর প্রোনাউন আমার মনে আছে। প্রোনাউনটা আর অ্যাডভার্বটা সঞ্চারী ম্যাম পড়িয়েছিলেন। আর আ নাউন আর অ্যাডজেক্টিভ, টেন্স এই কয়েকটা চ্যাপ্টার পড়িয়েছিলেন বাপ্পাদিত্য স্যার। তো সেগুলো খাতায় আমার রুলস গুলো সব লেখা ছিল। এবার ওই প্রত্যেকটা রুলস ধরে পড়েছি। দেখছি রুলস গুলো পড়ছি, দিয়ে তারপর আমি এসপি বক্সির বইয়ের পিছনে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো আছে ওগুলো করছিলাম। দেখছি পাচ্ছি। তখন বুঝলাম যে আচ্ছা, ইংলিশ তাহলে পারাও যায়। আর এতটা ইজি না। মানে এতটা জটিল না। তার মানে বলছো একটু কনফিডেন্সের সঙ্গে ওয়ার্কআউট করলে পারা যায়। আর হ্যাঁ, সঞ্চারী ওই ম্যাডাম বা বাপ্পা স্যার তোমাকে সেই কনফিডেন্সটা দিতে পেরেছিল যে তুমিও পারবে। মানে সেই জায়গাটা তৈরি করে দিয়েছিল। মানে আমি যখন ঠিক করলাম যে আমি ইংলিশ পড়াটা শুরু করব, এবার অনেকে ঠিক করার পরেও তো কোথা থেকে শুরু করব, কি শুরু করব সেইটা না। আমার কাছে রেডিমেড জিনিস ছিল। মানে যেটা ক্লাসে লিখিয়েছিল আমি এট লিস্ট ওগুলো লিখেছিলাম।
লিখেছিলাম মানে আমার ইচ্ছায় লিখিনি, আমার চাপে কি করবো বসে, বসে তার মানে লিখছিলাম। তোমার এই আপগ্রেডেশনে বা সাকসেসে সঞ্চারী ম্যাডামের অপমান তোমার কাছে আশীর্বাদ। সাথে বাপ্পাদিত্য স্যার খুব একটা বকাবকি করে না। না বাপ্পাদিত্য স্যার সেভাবে কিছু বলেনি। বাপ্পাদিত্য স্যারের অবদান অনেকটাই। হ্যাঁ, বাপ্পাদিত্য স্যার আমি আমার জীবনের ১ম যে পরীক্ষা দিয়েছিলাম সিজিএল প্রিলি ২০২৩, ২০২৩ এ সিজিএল প্রিলি দিয়েছিলাম। সেই সিজিএল প্রিলি আমি পাস করেছিলাম বাপ্পাদিত্য স্যারের ওই ইংলিশের জন্যই। আমি ওইখানে বাপ্পাদিত্য স্যারের নোটের বাইরে কিচ্ছু পড়িনি। যা ভোকাবুলারি লিখিয়েছিল ওগুলাই শুধু পড়েছিলাম। সেখানে আমি ৫০ এর ৪৮ পেয়েছিলাম ইংলিশে। এবং ২০২৪ এ ২০২৩ এ আমি বললাম যে আমি প্রিলি পাস করেছিলাম কিন্তু আমি জানতাম না আমি পাস করেছিলাম বলে। দেন ২০২৪ এর আমি প্রিলি পাস করে যখন মেইন দিই সেখানে মেইনে ১৩৫ এর মধ্যে আমি ১৩১ পেয়েছিলাম। মানে ৪৫ টা কোয়েশ্চেন আছে। আমি একটা ছেড়েছিলাম। ১৩২ পেয়েছিলাম। ইয়ের মধ্যে ১৩৫ এর মধ্যে। ১৪৫ টার মধ্যে একটা স্পেলিং আমি ছেড়েছিলাম। ৪৪ টা কোয়েশ্চেন করেছিলাম আর ৪৪ টাই ঠিক ছিল। ১৩২ পেয়েছিলাম আমি ১৩৫ এর মধ্যে। তাহলে তোমার মতো একদমই ইংরেজিকে না ভালোবাসা বা ভয় পাওয়া একটি ছেলেও আজকে সঞ্চারী ম্যাডাম বা বাপ্পাদিত্য স্যারের সহায়তায় ইংরেজিতে কনফিডেন্ট যে আগামী দিনে সিজিএল এর মতো পরীক্ষাতেও আমি ইংরেজিতে ভালো মার্কস পাবো, তাই তো? হ্যাঁ, এখন ইংলিশ নিয়ে আর এরকম কোনো কিছু ভয় নেই। এখন ইংলিশটা অ্যাকচুয়ালি ইংলিশ, ম্যাথ আর জিআই এই ৩ টে আমার স্ট্রং জোন হয়ে গেছে। আমার জিকেটাকে একটু মানে ও স্ট্রং জোন কারোরই হয় না। জিকে অ্যাকচুয়ালি স্ট্রং জোন কারোরই হয় না। ওকে তা- প্রচুর তার মানে পড়ে যেতে এখান হয়। থেকে আমরা বলতে পারি আমি এখানে হয়তো আমাদের ইনস্টিটিউটে তুমি বাপ্পাদিত্য স্যার বা সঞ্চারী ম্যাডামের সহায়তা পেয়েছো। মূল বক্তব্য হচ্ছে একজন স্টুডেন্ট যদি চায় তাহলে কিন্তু সে তার সাবজেক্টের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে একটু কনফিডেন্সের সঙ্গে, যদি পড়াশোনা করে, একটু হার্ডওয়ার্ক করে স্মার্টলি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কোনো সাবজেক্টই জটিল না। এই ফিল্ডে সব তো 10 লেভেলের। তো কোনো কিছুই জটিল কোনো কিছু না। আমরা তো সব গ্র্যাজুয়েশন পাস করে এসেছি। তো আচ্ছা, জটিল কিছু না। এই যে তুমি আজকে সাকসেস পেয়েছো, হুম, এটার পেছনে দুটো পার্ট, একটা সেলফ স্টাডি আর যেহেতু তুমি একটা ইনস্টিটিউশনাল সিস্টেমে ছিলে, হুম, এই দুটো পার্টের কম্বিনেশনটাকে কিভাবে ব্যাখ্যা করবে বা প্রয়োজনীয়তা, মানে ধরো গ্রাসরুট এডুকেশন থেকে তুমি প্রিপারেশনটা নিয়েছো, হুম। সেই পার্টটা আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার তো সেলফ স্টাডি। তাহলে এই সেলফ স্টাডির গুরুত্ব আর ইনস্টিটিউশনাল হেল্পের গুরুত্ব, হুম। দুটোকে তুমি কোন চোখে বা কিভাবে বিচার? ব্যাপারটা হচ্ছে অনেকে কি করে যে এই ফিল্ডে গ্র্যাজুয়েশন পাস করার পর অনেকে বাড়ি থেকে প্রিপারেশন নেয়। এবার আমার যেহেতু সুযোগটা ছিল আমার বেলঘরিয়াতে এসে পড়াশোনা করার, যেহেতু সুযোগটা ছিল, তো আমি এসছিলাম। তো এর 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 পিছনে একটা কারণ আছে। মানে বাড়ি থেকে পড়াশোনা করার অনেক যেমন মেরিট আছে, কিছু একটা ডিমেরিট আছে। তার থেকে সবথেকে বড় কথা যে বাড়ি থেকে পড়লে যে বাড়ির যে সাংসারিক যে জটিলতাগুলো, আমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে আছি সবাই মোটামুটি মেক্সিমাম সাধারণ ঘর থেকে আসি। তো ওই সমস্ত যে অভাব, আ সাংসারিক জটিলতা সেই সমস্ত জিনিসগুলো নিজের চোখে দেখতে হয়। তো এমনিতেই এই ফিল্ডে অনেক রকম প্রেশার থাকে, অনেক রকম নেগেটিভিটি থাকে। তো তার উপরে আবার ওগুলো দেখলে তখন আরো বেশি মন খারাপটা হয়। নিজের উপরে প্রেশারটা আরো বেশি ফিল হয়। তো সেখান থেকে আমরা যদি ওখান থেকে আলাদা হয়ে একটা আলাদা পরিবেশে যদি আমরা পড়াশোনা শুরু করি, এমন একটা পরিবেশ যে পরিবেশে আমার মতো সবাই আশেপাশে আমার সবাই আমার মতোই। তো সেই ক্ষেত্রে অনেকটা মানে মানসিক দিক দিয়ে অনেকটা সুবিধা হয়। আর বাকি সেলফ স্টাডি আর ইনস্টিটিউশন যেটা বললেন, ইনস্টিটিউশনটা এইজন্য আমি বলছি যে অনলাইনের বদলে অফলাইন কেন? না কারণ আ অনেক সময় কি হয় যে আমার মতো সেম ক্যাটেগরির যাদের সেম লক্ষ্য সেই সমস্ত মানুষদের সাথে ইন্টারেক্ট করার জন্য যে একটা প্ল্যাটফর্ম সেইটা ইনস্টিটিউটটা দেয় ওই প্ল্যাটফর্মটা। আর স্পেশালি আমি আমার কথা যদি বলি আমার ইনস্টিটিউটে মানে এই গ্রাসরুট এডুকেশন এ এখানে আমরা যখন পড়তাম তো আমরা যে কয়েকজন বন্ধু-বান্ধব ছিলাম তো আমাদের মধ্যে প্রচন্ড ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তো স্যাররা বলত তোদের ৪ জনকে একসাথে বসাবো না। তোদের ৪ জনকে ৪ টা কোণায় বসানো হতো অনেক সময়। এতটা ভালো বন্ডিং হয়ে গেছিল। তো আমরা কি করতাম, আমরা মেসে অনেক সময় পড়াশোনা যদি না মন যেত আমরা ৪ জন বা আরো কিছু জন যদি জয়েন করতে হতো আমরা একটা ইনস্টিটিউটে এসে করে যেদিন ক্লাস থাকতো না আমরা ইনস্টিটিউটে এসে করে পড়তাম। হ্যাঁ? তো সেখানে অনেকটা গ্রুপ ডিসকাশন এর মতো কাজ হতো। তার মানে গ্রুপ স্টাডির একটা গুরুত্ব আছে এখনো। হ্যাঁ, গ্রুপ স্টাডির অনেক একটা গুরুত্ব আছে। কারণ কিছু জিনিস আছে যেগুলো গ্রুপ স্টাডিতে যেগুলো আলোচনার মাধ্যমে হয় আলোচনা, সেগুলো একে অপরের হ্যাঁ, দুর্বলতাকে সেগুলো ঢেকে মনে দেওয়া, থেকে যায়, একদম পার্মানেন্টলি একদম থেকে একদম। যায়। হুম, আহ, খুব ভালো কথা। এই যারা সেলফ স্টাডি করছেন খুব প্রয়োজনীয়, ওটা তো একদম ফার্স্ট, মানে ফার্স্ট ওটা করতেই হবে, সারা জীবনই করতে হবে। সাথে ইনস্টিটিউট যদি প্রপার ওয়েতে হেল্প করে তো সেটাও প্রয়োজনীয়। এরপরে তোমার কাছে আমার একটি প্রশ্ন, যেটুকু তোমাকে আমরা জানি, তুমি প্রথমেই শুরুতে বলেছিলে স্যার আমার কিছু প্রবলেম আছে, প্রবলেমটা তখন প্রথম বলো আমার যেটা মনে পড়ছে, চলার পথে ধীরে ধীরে যখন কোনো কারণে ক্লাসে আসছো না
বা রেসপন্স করছো না, তখন তোমাকে যখন জিজ্ঞেস করি তখন তুমি একদিন আলাদাভাবে আমাকে বলেছো, স্যার আমাকে ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, ডিপ্রেশনের ওষুধ খেতে হয়। আমি অবাক হয়েছিলাম। একটা তখন বয়স কত ছিল? 21-22, তাই তো? 21-22, হ্যাঁ, 21-22 ওরকম। 21-22 বছরের ছেলে। প্রথমে দেখে অতটা বুঝিনি ডিপ্রেশনের ওষুধ খেতে হয়, কথাটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। তো এবং তার পরবর্তীকালে কিছুদিন পরে তোমার কিছুটা এই ফিল্ড থেকে সরে যাওয়ার ইচ্ছে হয়েছিল, স্যার আমার দ্বারা মনে হয় আর হবে না বা ছেড়ে যাব। কিন্তু তারপরে সেখান থেকেও তুমি ফিরে এসছো। তো তোমার এই যে ফেজটাকে, বা এই ফেজে তোমার চারপাশে যারা ছিল পজিটিভলি বা নেগেটিভলি, যারা তোমাকে ভাইব করেছে, এই ব্যাপারে একটু আলোকপাত যদি করো, যেটা ভবিষ্যতে কোনো ছাত্রছাত্রী যারা ডিপ্রেসড হয়ে যাবে বা ডিপ্রেসড হয় বা ডিপ্রেশনটা পার্ট অ্যান্ড পার্সেল, তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা মোটিভেটিং হতে পারে লড়াই করার। আচ্ছা, আচ্ছা। মানে ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল সবার ১ম এ আমার মেইন গোল ছিল যে আমি মেদিনীপুর কলেজ অটোনমাস থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে এইজন্য নিয়েছিলাম। আমি যাদবপুর ছেড়ে আমার বাঁকুড়ার খুব ভালো একটা কলেজ ছিল খ্রিস্টান কলেজ। সবকিছু ছেড়ে আমি মেদিনীপুর কলেজে এইজন্য গিয়েছিলাম। ওখানে আইআইটি থেকে সিলেকশন সবথেকে বেশি হয়। মেদিনীপুর কলেজ থেকে সবথেকে বেশি আইআইটি পায়, বিশেষ করে কেমিস্ট্রিতে। তো সেইজন্য গিয়েছিলাম। তো আইআইটির জন্য ওটা আমার মেইন লক্ষ্য ছিল। আইআইটি থেকে এমএসসি করব, দেন পিএইচডি বা যে ওই লাইনে অ্যাকচুয়ালি সাবজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু ওই কোভিডের জন্য যেহেতু ল্যাব বেসড সাবজেক্ট, ল্যাব পেলাম না এবং আরো অনেক কিছু প্রবলেম ছিল। আমি ১ম দিকে পড়াশোনা প্রচুর ফাঁকি মেরেছিলাম কলেজে। হ্যাঁ? তো তাহলে একটা নতুন তথ্য, এটা তোমার অরিজিনালি ইচ্ছে ছিল পিএইচডি করা বা ওই ফিল্ডে আরো উপরে যাওয়া, কিন্তু সিচুয়েশন বা পরিবেশ পরিস্থিতি তোমাকে সেই জায়গাটা যেতে দেয়নি। কিন্তু অ্যাকর্ডিংলি তুমি সেই মুহূর্তে একটি সিদ্ধান্ত নাও যে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব এবং সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করব। আর আজকে তার ফলস্বরূপ তুমি চাকরি পেয়েছো। তার মানে রাইট টাইমে সিচুয়েশন অনুযায়ী রাইট ডিসিশন নেওয়াটাও একটা ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ, সিচুয়েশন এর সাথে নিজেকে অ্যাডাপ্ট করতেই হয়। সবকিছু নিজের ইচ্ছে মতো হয় না। তো আমি যেটা বলছিলাম, যেহেতু ওইটা যে আমার ইনটেনশন ছিল সেটা গত ৫ বছর ধরে বিল্ড হয়েছিল। নিজেকে মানসিকভাবে তৈরি করেছিলাম ওইভাবে। হঠাৎ করে একদিনে আমি একটা ফোনে একটা বন্ধুর সাথে আলোচনা করলাম যে এরকম কম্পিটিটিভ ফিল্ডে যাবো। হঠাৎ করে সিদ্ধান্ত, পরের দিন থেকেই আমি কম্পিটিটিভ ফিল্ডের নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিই। এই যে হঠাৎ করে শিফট হয়ে যাওয়া, আর সেই সময় আমার বাড়িতে একটা কিছু মানে একটা মানে সামাজিক একটা কিছু প্রবলেম হয়েছিল। মানে ল্যান্ড নিয়ে একটা প্রবলেম হয়েছিল। তো সেই যেটা হ্যান্ডেল করার মতো, বাড়িতে হ্যান্ডেল করার মতো একমাত্র আমিই ছিলাম। আর বাকি কারোর পক্ষে হ্যান্ডেল করা পসিবল না। কারণ আমার বাবা-মা খুব বেশি শিক্ষিত না। বাবা-মা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এরকম। খুব বেশি শিক্ষিত না তারা। তো ওটাকে আমাকেই করতে হতো। আবার বেশ কিছু অনেক রকম আ চিন্তাভাবনা, অনেক রকম বাড়িতে থেকে অতদিন বাড়িতে ছিলাম, তো বাড়িতে থেকে অনেক রকম চিন্তাভাবনা। এইসবে মিলে একটা মিক্সড ইমোশন ক্রিয়েট হয়ে ব্রেনের মধ্যে একটা ১ম সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়। এবং ওটা কোনো ডিপ্রেশন না। ওটা অনেক সময় ওটা সবারই হয়। কিন্তু জিনিসটা হয় যখন আমি কম্পিটিটিভ পড়া শুরু করি, আমি কি করতাম? মানে একটা কি বলে? যে একটা ফ্রেম বানিয়ে নিতাম যে আমি এইভাবে করব। আমি ২০২১ এ পড়াশোনা শুরু করেছি। আমার টার্গেটই ছিল আমার ২০২১ এর প্রিলি পাস করা। এইরকম আমার টার্গেট ছিল। তো যতটা আমার ক্ষমতা তার থেকে বেশি যদি আমি টার্গেট করে নিই, তো সেখানে আমার যে পরিমাণ এফোর্ট দিতে হবে, যে পরিমাণ করতে হবে, তো সেখানে নিজের উপরে অটোমেটিক প্রেশার বেড়ে যায়। তো সেরকমভাবে আমি পুরো একদম বাড়ি যে আজকে এটা শেষ করব, আজকে এটা শেষ করব, আজকে এটা শেষ করব এবং যেমনভাবে রুটিন গুলো বানিয়েছিলাম, যেগুলো আমি কোনো কিছু জানিই না এই চ্যাপ্টারে কি আছে। আমি বলে দিচ্ছি এটা আজকে শেষ করব। অথচ চ্যাপ্টারটা ৩ দিন ডিমান্ড করে। তো যখন সেগুলো হচ্ছিল না, প্রত্যেক দিনের টার্গেট কমপ্লিট হচ্ছিল না। একদিন হচ্ছিল না, ঠিক আছে, খারাপ লাগলো। এরকম গত ২-৩ মাস ধরে কোনো কিছুই করতে পারছিলাম না। যেটা চাইছি সেটা হচ্ছে না। তখন আমার ২১ বছর বয়স। তখন এই ফিল্ড সম্পর্কে আমি সম্পূর্ণ নতুন। আমি কিছুই জানি না। ইউটিউবে আমি দেখেছিলাম কয়েকটা টপারের ভিডিও যে WBCS হয়, এখানে গাড়ি-টাড়ি পাওয়া যায়, গ্যাজেটেড অফিসার হয়। আমি বলি তাহলে WBCS হবো। তো এইভাবে আমি গিয়েছিলাম এবং সাফিন হাসানের একটা ভিডিও দেখে নিয়েছিলাম যে ও রাজস্থানের ইয়ংগেস্ট আইপিএস। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের ইয়ংগেস্ট WBCS অফিসার হবো। এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ২০২১ এ টার্গেট নিয়েছিলাম এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করেছিলাম। এবং নিজের উপরে এতটা বেশি প্রেশার ক্রিয়েট করেছিলাম, তো সেইখান থেকে অতিরিক্ত প্রেশার হয়ে সবসময় ওই একই রকমের চিন্তাভাবনা হয়েই একটা সাইকোলজিক্যাল প্রবলেম ওখান থেকে শুরু হয়েছিল। ১ম দিকে আমি কেয়ার করিনি। কিন্তু জিনিসটা বেড়ে যাচ্ছিল। তো তারপরে পরের দিকে মাথা ব্যথা শুরু হলো। মানে সাইকোলজিতে প্রবলেম হতে অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিম্পটম দেখা দিল, মাথা ব্যথা শুরু করল। তো মাথা ব্যথা, তখন পড়াশোনা করতে পারছিলাম না। তো যার কারণে আমার মনে হয় যে না, তাহলে একটু ডাক্তারের হেল্প নেওয়া যায়। তখন আমি ডাক্তারের হেল্প নিয়েছিলাম। দিয়ে ডাক্তার বললেন যে ১ বছর মতো একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট পিল আমি প্রেসক্রাইব করছি। তো সেইটা আমি কন্টিনিউ করছিলাম। তারপরে এখানে আসি।
আর সবথেকে বড় কথা যে এই নতুন ফিল্ডে এসে করে মানে অনেক কিছু জিনিস আমাদের অজানা। এই ফিল্ড সম্পর্কে অনেক কিছু জানতে হয়। পুরো মানে একটা সেই মানে মানে সমুদ্রের মাঝে একটা জাহাজ, এই সম্পর্কে অনেক কিছু জানতে হয়। কোনো একটা সাবজেক্ট নয় না। আমি যদি কেমিস্ট্রি অনার্স করব বলি, আমি কেমিস্ট্রি সম্পর্কে জানবো। আমি এর ফিউচার সম্পর্কে জানবো। আর এখানে আমি একটা পরীক্ষা দিতে এসেছি, এখানে প্রায় ১২ থেকে ১৪ রকমের পরীক্ষা আমার জন্য খোলা আছে। প্রত্যেকটা পরীক্ষার ডিমান্ড আমাকে জানতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট কি ডিমান্ড করছে সেগুলো জানতে, তো এইগুলোর জন্য যদি আমার আশেপাশে একজন ভালো গাইড থাকে, একজন মেন্টর থাকে, সেটা ইনস্টিটিউট হোক বা কেউ যদি প্রাইভেট কোনো মেন্টর নেয়, যাই হোক মোটামুটি আমার মনে হয় যে একজন মেন্টরের তত্ত্বাবধানে থেকে যতটা জিনিসটা ইজি হয়, উম নিজে থেকে করলে জিনিসটা ইজি না হলেও একটু টাইম টেকিং হয়ে যায়। মাঝে তুমি একটা কথা বললে যে কার কিছু ইউটিউবে কিছু সেশন ডাব্লিউবিসিএস টপার এটসেট্রা প্লাস আইএএস অফিসার যে কম বয়সে পেয়েছে সেটা দেখে তুমি মোটিভেটেড হয়েছিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি ভুল না হয় তুমি মনে হয় শর্টার ভার্সনটা দেখেছো। মানে এখন তো আমাদের ধৈর্য খুব কম, প্লাস মার্কেটিং স্ট্যান্ড বা যে কোনো জিনিস লং ভার্সন চলে না, শর্ট ভার্সন। হয়তোবা তুমি যেটা দেখেছো ওই অফিসার যেটুকু গ্লিমস তোমার চোখে পড়েছে ওটুকুই কেছো যে ২১ বছরে আইএএস হয়েছে, এটুকুই। এর বাইরে সে কবে থেকে শুরু করেছে, কতদিন ধরে পড়াশুনো করেছে, তার স্ট্র্যাটেজি কি ছিল, সেটা কিন্তু হোপফুলি তোমার চোখে পড়েনি। তোমাকে অ্যাট্রাক্ট করেছিল তার কম সময় পাওয়ার, ইটস অ্যান অ্যাট্রাকশন। বাট বিহাইন্ড দ্য স্টোরি, তার পেছনের কাহিনীটা বা পেছনে সে কবে থেকে এটা শুরু করেছিল সেটা তোমার জানা ছিল না। তাহলে এটাও কি তোমার উপলব্ধি নয়? যে কোনো জিনিসকে একটু তলিয়ে দেখতে হয়, ইন ডেপথ যেতে হয়। মানে আমার বক্তব্য, যেভাবে কোনো সাকসেস স্টোরি দেখছি বা কারো দ্বারা মোটিভেট হচ্ছি তার ব্যাকগ্রাউন্ড চেক করাটাও দরকার। একইভাবে পড়াশোনার সময়ও এই যে অল্প সময়ে হবে না, একটা সাবজেক্ট ৩ দিনের জিনিস ১ দিনে হওয়া সম্ভব না। টিচার পারলেও স্টুডেন্টের পক্ষে সম্ভব। তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমার একটা গল্প মনে পড়লো। তুমি মাঝে, মাঝে আমাদের ক্লাস সম্বন্ধে অবজেকশন দিচ্ছিলে, "স্যার হিস্ট্রি ক্লাসটা খুব লং হয়ে যাচ্ছে।" বা "কেমিস্ট্রি ক্লাস এই চ্যাপ্টারটা ৩ দিন ধরে বা ২ দিন ধরে বা ৪ দিন ধরে পড়ানোর কি দরকার ছিল?" তাই আশা করি সেই অভিযোগ থেকে আমরা আজকে মুক্ত হলাম, তাই তো? যে হুম। আমাদের ওয়েটা ঠিক ছিল। ইন ডেপথ প্রপার ওয়েতে গেলে একসঙ্গে পুরোটাকে কভার করা যায় বা ঠিকভাবে তোমাদেরকে বোঝানো যায়। হ্যাঁ, সেটা সময়ের সাথে, সাথে এক্সপেরিয়েন্স হতে, হতে অনেক জিনিস শেখা যায়। কিন্তু এটাও আমি মানি যে সবকিছু নিজে এক্সপেরিয়েন্স করে শিখবো, তার জন্য লাইফ অনেক ছোট, অনেক সময় বেরিয়ে যাবে। তো অন্যের এক্সপেরিয়েন্স থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হয়। আ তো না, এটুকু আমি অবশ্যই জানি যে এই ফিল্ডে সময় ডিমান্ড করে। এবার অনেকে পেয়ে যায় ৮ মাস, ৬ মাস, ৮ মাস প্রিপারেশন নিয়ে অনেকে লাগিয়ে দেয়। পায় না এমনটা না। কিন্তু তার সংখ্যাটা আ সেটা হয়তো সংখ্যায়, পার্সেন্টেজে না। কিন্তু মেক্সিমাম টাইম ডিমান্ড করে। কারণ আমি যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ করছি সেখানে ৫৫ লক্ষ জন ফর্ম ফিল আপ করছে আর সিট আছে ৫,০০০ টা। তো সেক্ষেত্রে কম্পিটিশনটা তো সেই লেভেলেই হয় না? তো একটু তো টাইম ডিমান্ড করে। আচ্ছা, এই যে অনেকে বলে বা এই যে আ বিসিএস নয়, রেল, সিজিএল নয়, আমি পঞ্চায়েতের পরীক্ষা দেব। পঞ্চায়েতের বা গ্রুপ সি, গ্রুপ ডি। যে তোমার এই যে দীর্ঘদিন বিভিন্ন পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্স থেকে ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো বা রেল বা যেটা তুমি সাকসেস পেয়েছো। সত্যিই কি হ্যাঁ বা নাতে উত্তরটা নেই। কোন পরীক্ষা সহজ বা কঠিন এটাকে এই ট্যাগে ফেলা যায়? মানে পরীক্ষা হিসেবে এই চাকরিটা পাওয়া সহজ, এই চাকরিটা পাওয়া কঠিন। এই ট্যাগলাইন কি দেওয়া যায়? না, কক্ষনো না। একটা পরীক্ষার যেটা সিট থাকে, যদি ৫,০০০ টা সিট থাকে, ওই যে বললাম ৫৫ লক্ষটা ফর্ম ফিল আপ করা হবে। তাহলে সেখানে সহজ কিভাবে হতে পারে? কক্ষনো হতে পারে না। তার মানে কোনটাই আসলে সহজ নয় না। এক্ষেত্রে। আর সবথেকে বড় কথা, এখন পঞ্চায়েতের যদি একটা ক্লাস 10 লেভেলের, ইভেন ক্লাস 8 লেভেলের যে পরীক্ষা, সেই পরীক্ষা তো যে WBCS এর প্রিপারেশন নিচ্ছে সেও দিচ্ছে। একদম। ডাব্লিউবিসিএস এর দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে ২ বছর ৩ বছর ধরে, সেও দিচ্ছে। আর আমি একজন নিউ কামার বা আমি ডিটাচ ছিলাম। আমি এই পরীক্ষাটা ৩ মাস ৬ মাস পড়ে আমি চাকরিটা পাবো। এটার চান্সেস প্রায় নেই। এটাই বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, মানে আমি এরকম না যে কোনো একটা এক্সামকে টার্গেট করে আমার ওই এক্সামের যতটুকু ডিমান্ড আমি ওইটুকুই পড়বো, ওইভাবে হয় না। কারণ আমি যদি ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা দিতে যাই, আমি ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যতটুকু লাগে আমি প্রিভিয়াস ইয়ার থেকে দেখে নিলাম যে এগুলো লাগে, এগুলো লাগে না। এরকমভাবে একটা সিলেক্টিভ ওয়েতে ২-৩ মাস পড়ে নিলাম, কয়েকটা এমসিকিউ করে নিলাম। এইভাবে হয় না। কারণ যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, এসএসসি, সিজিএল এর প্রিপারেশন নিচ্ছে, সবাই ওই পরীক্ষাই দিচ্ছে এখন। সবাই তারাও কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে। এখন চাকরি পাওয়ার
যে দৌড়টা এটা এখন সব পরীক্ষার ক্ষেত্রেই সেম। তো সেক্ষেত্রে একজন যে WBCS এতদিন ধরে প্রিপারেশন নিয়েছে, আর একজন ক্লাস 8 লেভেলের জিকে পড়ে, ক্লাস 10 লেভেলের জিকে পড়ে আমি যদি বলে আমি তার সাথে কম্পিটিশন করবো, এটা তো পসিবল না। আর এখন কোশ্চেন একে একে এভলভ হচ্ছে। কোশ্চেন যেহেতু কাট অফকে কন্ট্রোল করা যাচ্ছে না, কোশ্চেন এখন এভলভ করছে। আগে আমি দেখেছি ইয়েতে কনস্টেবলের পরীক্ষায় জিআইএ, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, সিলোজিজম এগুলো দিত না। কিন্তু এই রিসেন্ট পরীক্ষায় আমি দেখছি এইসব কোশ্চেন দিচ্ছে। তো কোশ্চেন তো এভলভ হচ্ছে। এই বিপজ্জনক ব্যাপার, এখান থেকে আমি একটু দূরে থাকতে চেয়েছিলাম। আমার সাবজেক্টে যখন টানলে আর তুমি রেলের চাকরি পেয়েছো, তো একটা খুব কমন ডেরিভেটিভস, জিআই ইজ ভেরি ইজি, সত্যি কতটা ঠিক বা ভুল? জিআই ইজ ভেরি ইজি, এই জিনিসটা ভুল বলবো না, ঠিক। কিন্তু জিনিসটা এরকম হয়ে যায় যে ইজির চক্করে কি করে যে ওখানে হয়ে যাবে, তো এটার প্রতি যে এফোর্টটা ও ডিমান্ড করে সেই এফোর্টটা আমরা অনেকে দিই না, আন্ডার এস্টিমেট করে যাই। আহ, তো সেখানে জিআই ভেরি ইজি কি, জিআই জিআই আমাদেরকে ওখানে ফুল স্কোর করতে হবে, ফুল স্কোর করা যায়। তো ওখানে যদি আমরা স্কোর কমিয়ে দিই, তো বাকিরা তো ফুল স্কোর করে দেবে না, কারণ কেউ না কেউ তো ওখানে কিছুটা ডেডিকেশন দিয়েছে। তো তখন ওই জায়গাটা মেকআপ করাটা টাফ হয়ে যায়। তুমি তো মোটামুটি স্টেট সেন্ট্রাল সব পরীক্ষায় দিচ্ছ, এখনো দিয়েছো এবং দিচ্ছ, এখনো কন্টিনিউ আছে তোমার টার্গেট, এখনো বলছো ডাব্লিউবিসিএস টা যদি পরে ভাবিও সিজিএলটা এখনো তোমার টার্গেটে আছে। কারণ একদম কাছে পৌঁছেও বিভিন্ন অজ্ঞতা বা কিছুটা নির্বুদ্ধিতার কারণে, তোমাকে এভাবেই বলি, তাই আমি বলেছিলাম তোমাকে, তুমি মিস করেছো। আহ, আমার বক্তব্য, এই পরীক্ষাগুলোতে ধীরে ধীরে কোশ্চেনের প্যাটার্ন, মানে পার্টিকুলার এতদিন একটা ছিল না, কিছু পিআই কি করব, সেটা যে কোনো সাবজেক্ট, জিআই হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, কিছু পিআই কিউ, কিছু স্টিপুলেটেড এই চ্যাপ্টার থেকে করলেই হবে, এই চ্যাপ্টারটা না করলেও হবে। এটাকে কতটা তুমি সমর্থন করো বা এর এগেনস্টে তুমি বলতে চাও? এখন কি বলুন তো, এখন কাট অফের যে দৌড়টা বেড়েছে, অনেক ক্ষেত্রে 90% কাট অফ যাচ্ছে, 90% অব্দি কাট অফ যাচ্ছে। এইবারে এনটিপিসি সিবিটি ওয়ানে আমাদের সিসিটিএস এর যে কাট অফ গেছে, তো সেটা 90-র উপরে গেছে। তাহলে এখন এই পরিমাণ যদি 90% যদি কাট অফ যায়, তো সেক্ষেত্রে আমি কি ছাড়বো? আমাকে তো পুরোটাই নিখুঁত করতে হবে। কোন কিছু ছাড়ার নেই। কারণ আমাদের প্লাস পয়েন্টই এটা, যে আমি জানি আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে মন্টি হল প্রবাবিলিটি থেকে অঙ্ক আসবে না। আমি এটা জানি। কিন্তু আমি ওটা করে যাবো, কারণ যদি চলে আসে সেটা আমার প্লাস পয়েন্ট, বাকি কেউ পারবে না, আমি পারবো। আর ওইটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে। কারণ বাকি কোয়েশ্চেন গুলো সবাই পারে, ওটাই ছেড়ে আসবে। আর ডিফারেন্সটা ওই জায়গাতেই ক্রিয়েট হবে। তার মানে বলতে চাইছো বা তুমি এই ব্যাপারে একমত যে বাধা ধরা গতে এগোনোর ব্যাপার নেই, যে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি ফিজিক্সের লাইট থেকে 5 বছর কোনো কোশ্চেন আসেনি বা জেনারেলি কোশ্চেন আসে না, তার মানে এই বছর বা আগামী দিনে লাইট থেকে কোশ্চেন আসবে না, এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। সিলেবাসে যা আছে পুরোটাই পড়ে রাখাটা দরকার, তাই তো? পুরোটাই পড়ে রাখাটা দরকার। এবার এই জিনিসটা এক্ষেত্রে কি, যে আমার সামনে পরীক্ষা, আমার ১ মাস পরে পরীক্ষা, আমি ফুল প্রিপেয়ার নই। আমার কাছে লিমিটেড সময় আছে, আর অনেক কিছু পড়তে আছে। সেই ক্ষেত্রে এগুলো করা যেতে পারে, যেগুলো থেকে বেশি ওয়েটেজ থাকে সেগুলো করা যেতে পারে। কিন্তু ওভারঅল সাকসেস এর জন্যে সবকিছু করতে হবে। কারণ এখন কম্পিটিশন যে পরিমাণে বাড়ছে, এখন যে জায়গাগুলোতে কেউ পারবে না, সেই জায়গাগুলোতেই বেশি করে স্ট্রং হতে হবে। কারণ যেগুলো গতানুগতিক হয়ে আসছে, ওগুলো সবাই পারবে এখন। এবারে আসি তোমার এই সাকসেসের পেছনে অনেক কারণের মধ্যে আরেকটা আমার পার্সোনালি মনে হয়েছে, যেটুকু তোমাকে আমি আমাদের ইনস্টিটিউটে দেখেছি বা জাজ করেছি, মাঝখানের একটা ফেজ যখন তুমি একটু ডিস্টার্ব ছিলে সেটা বাদ দিলে, তুমি ক্লাস কখনো কখনো শুধু যদি মিসও করে থাকো, নাও করো, কখনো যখনই যখনই বলা হয়েছে গ্রাসরুট এডুকেশনে মক হচ্ছে, সেটা যে কোনো পরীক্ষারই, তুমি কিন্তু দেখতাম জেনারেলি কখনোই মকটাকে এড়িয়ে চলনি। ইভেন এই পিএসসি ক্লার্কশিপের মেনের সময় মক বা অন্যান্য যে কোনো পরীক্ষার মক, যখন যে সময়টা তুমি রেগুলারলি কন্টিনিউ করেছো, কোনো তুমি মক মিস করতে না, সেটা ডাব্লিউবিসিএস এর মক হতে পারে, সিজিএল এর মক হতে পারে, বা গ্রাসরুট এডুকেশনে তুমি হয়তো ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস যে মকের ব্যাপারে প্রচন্ড সিরিয়াস। এরকমও হয়েছে বাড়ি গেছো, আসার কথা নয়, মক ঘোষণা হয়েছে বলে, মক দেবে বলে তুমি বাড়ি থেকে চলে এসছো, আবার বাড়ি গেছো। তো এই দিন আমি দেখেছি তোমার কাছে। তাই সেক্ষেত্রে এই মকের গুরুত্ব, বা গ্রাসরুট এডুকেশনে যেভাবে তুমি রেগুলারলি মক দিতে, তার মানে তুমি মকের কোথাও একটা গুরুত্ব দিয়েছিলে, বুঝেছিলে, এবং তার ফল কিছু না কিছু পেয়েছো। সেই মকের গুরুত্ব এবং মকটাকে কিভাবে তুমি কাজে লাগাতে, সেই ব্যাপারে যদি ছাত্রছাত্রীদের জন্য কিছু বল। পুরো প্রিপারেশনে পড়াশোনাটা যদি একটা মানুষের শরীর হয়, তাহলে মকটা প্রাণ। কারণ বা পড়াশোনা খুব যতই সুন্দর করুক, উপমা। মক ছাড়া কিচ্ছু হবে না। আমি
মানে এই কথাটা মানে একদম লিটারেলি তাই। মক ছাড়া কিচ্ছু হবে না। মক দিতেই হবে। বিশেষ করে এই যেকোনো পরীক্ষায়, কোনো পরীক্ষায় কম মক দিলেও হয়ে যায়। কিন্তু বিশেষ করে যে সেন্ট্রালের পরীক্ষাগুলো সেগুলো তো মক, আমি তো সিজিএল যখন পরীক্ষা দিতে যাই, আমি সিজিএল এর আগে মিনিমাম ৮০ থেকে ৯০ টা মক দিই। আর কিছু করি না, শুধু মকই দিই। তাতেই মোটামুটি সব জায়গাটা কভার হয়ে যায়। যে জায়গাগুলো দুর্বল আমি সেই জায়গাগুলো দেখি। আচ্ছা, তার মানে মকটা তো অবশ্যই রেগুলার দিচ্ছ বা এটসেট্রা। এট লিস্ট এক ইনিশিয়াল লেভেলে এই শুধু একটা ছেলে প্রচুর মক দিচ্ছে। মক দিল, কত পেল না দেখে নিল। তাহলেই কি চলবে? না, না, মানে না, না, কখনো তাহলে মক তাহলে দেওয়ার আমি কোনো মানে হয় না। এক্সাক্টলি তাহলে মক দেওয়ার মকটা কিভাবে কাজে লাগবে? মকটা দেওয়ার পর তো সেটাকে এনালাইসিস করতে হবে। এমন কিরকম এনালাইসিস, যে কোয়েশ্চেন এসেছে যে বঙ্গদর্শন পত্রিকাটা এডিটরকে, এরকম যদি একটা কোয়েশ্চেন আসে, আমি ওইটা কোয়েশ্চেনটা অ্যান্সারটা ভুল করেছি বা অ্যান্সারটা জানিনি। তো আমি অ্যান্সারটা দেখে নিলাম, দিয়ে ছেড়ে দিলাম। না, ওরকমটা না। ওই বঙ্গদর্শন পত্রিকার যে এডিটর তার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন নাও, এবং বঙ্গদর্শন পত্রিকা যে, তার মানে এখান থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে পত্রিকা থেকে কোশ্চেন আসছে, তাহলে ওইখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট তুমি পত্রিকা পড়ে নাও। যে ওরকম বেশ কিছু নিউজ পেপার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কয়েকটা পড়ে নাও। এইভাবে মক থেকে রিভিউ করে পরে পরবর্তীকালে আবার যখন ওইখান থেকে কোশ্চেন পাবে, তখন যদি যেগুলো তুমি পড়লে এবারে সেগুলো যদি না পাও, তখন আবার কয়েকটা পড়ো। এইভাবে মক থেকে ইভলভ হয়। নাহলে মক থেকে পড়াশোনা করা আর এমনি টোটাল যে আমরা এভাবে পড়াশোনা করি, দুটো কিন্তু আলাদা। এর মধ্যে ১ম টা যেমন দরকার, কিন্তু চাকরি পাওয়ার জন্য এবং যে নিজের যে খুঁতগুলো সেগুলো ইয়ে করার জন্য মকটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আর মক থেকে ওই পড়াশোনাটা বেশি ইম্পর্টেন্ট। মকটা দিয়ে কি হবে? শুধু ওই পড়াশোনাটা ইম্পর্টেন্ট। এটাই আমরা শুনতে চেয়েছিলাম, বা আমি চাই একটা সাকসেস প্রিকান্তা ছাত্রছাত্রীকে বললে ছাত্রছাত্রীরা আরো বেশি এটাকে মেনে চলবে। তার মানে মক খুবই ইম্পর্টেন্ট, কিন্তু শুধু মক দিলাম প্রচুর তা নয়। মকটাকে রেগুলারলি অ্যানালাইজ করতে হবে এবং নিজের আপলিফমেন্টের গ্রাফ আপ ডাউন হচ্ছে কি হচ্ছে না সেটাকেও লক্ষ্য রাখতে হবে। কেন কম পাচ্ছি, কেন বেশি পাচ্ছি, কোথায় আমি আগের দিনের থেকে ভালো করেছি বা খারাপ করেছি, এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই। আর ওর উপমাটা কিন্তু খুব দারুণ না। যদি পড়াশোনাটা প্রাণ হয়, মকটা তাহলে হৃদয়, বা এরকম কিছু একটা বলেছিলে। তো যাই হোক, তো খুব সুন্দর উপমা। তাহলে আমরা অ্যাজ এ হোল দেখতে পাচ্ছি সাকসেস পেতে গেলে প্রথম লাগছে ধৈর্য, দ্বিতীয় লাগছে ডেডিকেশন, তৃতীয় হচ্ছে স্মার্টলি হার্ডওয়ার্ক করা, আর তার মধ্যে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মকটাকে প্রপারলি ইউজ করা। আর আমরা এই সেশনের অন্তিম লগ্নে এসে যেটুকু আমরা তুফানের কাছ থেকে পেলাম, বা আমার অন্তত দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারি, ওভারনাইট সাকসেস আসে না। সাকসেসের জন্য দরকার ধৈর্য, সাকসেসের জন্য দরকার রুট প্রপারলি রুটেডলি পড়াশোনা করা, এবং কোনো বিষয়কে ভয় না পেয়ে, কোনো বিষয়কে ইগনোর না করে, দাঁতে দাঁত চেপে প্রপার ওয়েতে যদি তোমরা এগিয়ে চলো, তাহলে তুমি প্রত্যন্ত গ্রাম থেকে আসো বা শহর থেকে আসো বা কলকাতার কোনো ছেলে মেয়ে হও, যেই হও, লড়াইটার কিন্তু একই রকম। এবং এক কথায় বলতে গেলে সরকারি চাকরি ছোট বড় যাই হোক, ছোট বড় বলে কিছু আমার কাছে হয় না, সেটা কিন্তু একটা অধ্যাবসায় বা একটা সাধনা। আর তুফানের কথাতেই আমরা পেয়েছি ২ নম্বরই, এই করে চাকরি, ওই করে চাকরি এটসেট্রা। কিন্তু যেহেতু আমার সেই ক্ষমতা নেই, আমাকে পড়াশুনো করে চাকরি পেতে হবে এবং সেটাই সে করে দেখিয়েছে। প্রয়োজনে যদি স্টেটে সমস্যা হয় তাহলে সেন্ট্রালে সমস্যা হলে স্টেট, বা অ্যাটলিস্ট কিছু না কিছু তো অনেস্টলি হবে। সেই অনেস্টলি যুক্ত যে জায়গাটা, সেটা আমার থাকবে। এই ভেবে আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র জীবনে সাকসেস পাওয়ার। তো আমরা গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে তুফানকে আশীর্বাদ করি, অভিনন্দন জানাই ওর বর্তমান সাকসেসের জন্য, এবং আমরা প্রার্থনা করি ওর মূল যে লক্ষ্য, বা আরো এই মুহূর্তে ওর লক্ষ্য সেট করেছে সিজিএল, সেটাও পাক। আর যদি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সফল হয়, করা না করাটা পরের ব্যাপার, বাট যদি সফল হয়, যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল সেই লক্ষ্যে পৌঁছে যাওয়াটা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এবং আমরা বিশ্বাস করি তুফান কিন্তু সেটা পারবে। তো লাস্ট ওয়ার্ড আমি নয়, তুফানের কাছ থেকেই আমরা শুনে নেব। উম তো এখানে একটা জিনিস আমি
করেছি মানে ফিল করেছি এই ফিল্ডে। যখন আমরা পড়াশোনা করার স্টেজটাতে শুরুর দিকে থাকি, তো সেই সময় মোটিভেশনটা অনেক বেশি থাকে। মোটিভেশনটা বেশি এই জন্য থাকে, আমাদের মধ্যে সম্পৃক্ততা ওটা তখনও এসে পৌঁছায়নি। তো কি হয়, যখন আমরা মক দিই, মকে হয়তো আমি সিজিএল এর কথা যদি পার্টিকুলারলি বলি, মকে স্কোর আসছে আমার ৮০, ১০০ এরকম স্কোর আসছে। সিজিএল টায়ার 1 এর কথা বলছি। তো সেক্ষেত্রে আমাদের মন খারাপ হয় না। মনে হয় যে এখনো তো অনেক পড়া বাকি আছে। ওগুলো সব কমপ্লিট করি তারপরে আমারও আসবে ১৫০, ১৬০। তো এইভাবে তখন মোটিভেশনটা থাকে। এবার সমস্ত কিছু পড়া হয়ে গেল, সব সিলেবাস কমপ্লিট হয়ে গেল। তারপরে যখন আমি মক দিচ্ছি, তারপরে যদি আমার মকে স্কোর আসে ১২০, ১১০ এরকম করি, তখন থেকে শুরু হয় নেগেটিভিটিটা। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটা জিনিস আমি আ আমার অভিজ্ঞতা থেকেই শিখেছি যে, কোনো সিলেবাস শেষ করে নেওয়া মানে যে প্রিপারেশন কমপ্লিট হলো তা নয়। ম্যাথের আমি পুরা সিলেবাস শেষ করেছি। তারপরে আমি ম্যাথের ২৫ টার মধ্যে ১২-১৩ টার বেশি পারতাম না। মকে এমনি হলে ২৫ টা ২৫ টাই আমি করে দেব। টাইম আনলিমিটেড দুক আমি ২৫ টা ২৫ টা করে দেব। মকে আমি ১২-১৩ টার বেশি পারতাম না। মানে সবার ক্ষেত্রেই হয়। টাইম বেশি দিলে সবাই করে দেবে সব। একদম, একদম। হুম? তো ১২-১৩ টার বেশি পারতাম না। তো অ্যাকচুয়ালি তার মানে আমার মধ্যে যে মানে যে সম্পৃক্ততার কি বলে? স্যাচুরেশন পয়েন্ট। আমার ওটা সরি ফর মাই প্রনাউন্সিয়েশন। আমার যে স্যাচুরেশন পয়েন্টটা সেটা অ্যাকচুয়ালি ওটা মানে ওটা ছদ্ম আছে। মানে অ্যাকচুয়ালি আমরা সম্পৃক্ত নই। ওর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি আমাদেরকে ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে। বহু কিছু করতে হবে। আমাদের ম্যাথে মেইন প্রবলেমটা হয় কোয়েশ্চেনটা ভিজিট করার পর আমাদের ফার্স্ট আমি কোন প্রসেস এ যাবো, এইটা ডিসাইড করতে আমাদের ২০-৩০ সেকেন্ড সময় লেগে যায়। আর যে ওইটা সবার আগে ধরে নেবে, তারপরে কিন্তু ম্যাথটা তার ইজিলি হয়ে যায়। কারণ পরীক্ষায় ম্যাথ সেই ক্যাট লেভেলের ম্যাথ আসে না। খুব ইজি লেভেলেরই ম্যাথ আসে। তো এই জায়গাগুলো ডেভেলপ করতে হয়। তো যে স্যাচুরেশন পয়েন্টটা আমরা ভাবি চলে এসছে, অ্যাকচুয়ালি ওটা স্যাচুরেশন পয়েন্ট আসেনি। তো সেখানে একটু ধৈর্য রাখতে হয়। এরা হয় মানে সব পড়া হয়ে গেছে তারপরেও আমার স্কোর বাড়ছে না, ১২০, ৩০ এরকমই হচ্ছে। তখন মনে হয় তাহলে আমি আর কি পড়বো, আর কোথায় বাড়াবো? সব তো পড়ে নিয়েছি। তখন সেক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হয়। মক যেমনটা কন্টিনিউ চলছিল ওটাই করতে হবে। মক দিতে হবে, মকটাকে রিভিউ করতে হবে। যে জায়গাগুলো হচ্ছে শেষের জায়গাগুলো আবার রিভিশন করো। আমার যে খাতাটা আমি ম্যাথের একটা খাতা করেছি, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল বলি। আমি যদি বলি পার্সেন্টেজ, তো পার্সেন্টেজে আমার ম্যাথের খাতায় আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নোট বানিয়েছি। তো আমি ১৫ থেকে ১৬ টা ওর অঙ্ক আমি লেখা আছে। ১৫ থেকে ১৬ টা এর বেশি নেই। ১৫ থেকে ১৬ টা অঙ্ক লেখা আছে। আমি মক দিই যাই করি আমি ১৫-১৬ টার অঙ্কর ওগুলোই রিভিশন করি। ওর বাইরে যদি অঙ্ক কোয়েশ্চেন আসে মকে, আমি ওগুলো দেখি না। আমি ওই ১৫-১৬ টাই দেখি। দিয়ে করে যেটা আমার মধ্যে আসে মানে ওখান থেকে যে আন্ডারস্ট্যান্ডিং আসে, সেই আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এ আমি ওটা করার চেষ্টা করি। মোস্ট অফ দ্যা মোস্ট অফ দ্যা ম্যাথ এর ক্ষেত্রে যে এই জিনিসটা কিন্তু হয়। আমি ওই ১৫-১৬ টা দেখে করে আমার যে মানে 3D চিন্তা ভাবনা অঙ্কগুলোকে একটা ওয়েতে দেখা আরেকটা ওয়েতে দেখা। কিরকম ভাবে আমি বলছি যে একটা খুব কমন অঙ্ক আছে যে সলিউশন থেকে একটা সলিউশন অ্যাসিড আর ওয়াটারের সলিউশন সেখান থেকে আমি 10% নিয়ে করে আবার 10% জল দিয়ে দিলাম। আবার 10% নিয়ে আবার জল দিলাম। এই প্রসেসটা আমি ৩ বার রিপিট করলাম। এরকম একটা এক্সাম্পল। এই অঙ্কটাকেই বিভিন্ন জায়গা ক্ষেত্রে দেখলে 3D ওয়েতে বিভিন্ন রকম ভাবে অঙ্কগুলো হয়। তো এই জিনিসটা ১ম বার কোর্স করার পর কখনো এই জিনিসটা আসবে না। কখনো ডেভেলপ হবে না। মিনিমাম ৮ থেকে ১০ বার রিভিশন করার পর ওই প্রসেসটা ব্রেনের মধ্যে স্টোর হবে। তারপর 3D চিন্তা ভাবনা আসবে। তো এই জিনিসটা কিন্তু খুব জিনিস মানে খুব কমন। মানে যে বলে সবাই যে সবাই সিট প্র্যাকটিস করো, এই প্র্যাকটিস করো। কিন্তু আমি ওই জিনিসগুলো থেকে দূরে ছিলাম। আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমি ওই জিনিস সিট আমি কখনো প্র্যাকটিস করিনি। আমার যে ১৫-২০ টা অঙ্ক লেখা ছিল আমি সেগুলোই বারবার প্র্যাকটিস করতাম। আর ওইটার মধ্যে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমার ডেভেলপ হতো সেই আন্ডারস্ট্যান্ডিং এর বেসিসে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করতাম। এক্ষেত্রে কি হতো যখন বারবার এরকম কিছু অঙ্ক আসতো যেগুলো আমি কোনমতেই করতে পারছি না সেই ক্ষেত্রে আমি ওই অঙ্কটা আমার খাতায় তুলতাম। নাহলে আমার খাতায় মানে এরকম একটা ব্যাপার ছিল আমার খাতায় কোনো অঙ্ক ওঠার মতো মানে ঐরকম জায়গাটা আমি দিইনি। আমি খাতায় কোনো অঙ্ক তুলতামই না। আমার সোর্সকে এত লিমিটেড রেখেছি। এখন YouTube এ অনেকে ইংলিশের ভালো টিচার বললে কেউ ৫-১০ টা নাম বলে দেবে। আমি কিন্তু YouTube এ আমি কোনো ভালো টিচারের নাম বলতে পারব না। কোনো খুব ভালো চ্যানেল বলতে পারব না। যেটুকু আমার দরকার আমি সেইটুকু শুধু আমি বলতে পারব। আমি শুধু এইটুকুই বলতে পারব। কারণ আমার মানে সোর্স টু দ্য পয়েন্ট যেটাকে বলে। হ্যাঁ, আমার টু দ্যা ব্রিফ পয়েন্ট অ্যান্ড এর টু দ্য চেয়ে পয়েন্ট। সোর্স একদম, লিমিটেড, প্রচুর একদম। লিমিটেড। কারণ ম্যাথে আমি যদি পার্সেন্টেজ চ্যাপ্টার বলি ৩০০০ ৩৫০০ টা অঙ্ক তার মানে করতে হবে। সোর্স অত্যধিক হওয়াটাও সমস্যা। হ্যাঁ, সোর্সকে লিমিটেড রাখতে হবে। একদম, একদম। যাই হোক, আ আশা করি তুফানকে নিয়ে আমরা পরবর্তীকালে আরো বড় সেশন করতে পারবো। তার সিজিএল এর জার্নি বা WBCS এর জার্নি নিয়ে। এই আশা রেখে এবং আশা করছি তুফানের এই ৫ বছরের স্ট্রাগল
আরো অনেক অনেক তুফানকে বা অনেক তুফানের মনে তুফান তুলে দেবে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন গড়ে তোলার জন্য। সবাই ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো সেশনে।